আসসালামু আলাইকুম। তো আজকে আমাদের যেটা টপিক সেটা হচ্ছে মিজেলস। মিজেলস এটা অর্গানিজম হচ্ছে মিজেলস একটা আরএনএ ভাইরাস। হ্যাঁ, এটার আরেকটা সিনোনিম আছে। এটা হচ্ছে রুবিওলা ভাইরাস। ঠিক আছে? রুবেলা ভাইরাস না কিন্তু রুবিওলা ভাইরাস। এটা একটা আরএনএ ভাইরাস। তো এটার ট্রান্সমিশনটা হয় ইনহেলেশন অফ এয়ারবর্ন ড্রপলেটস। অর্থাৎ ওই যে যারা ইনফেক্টেড পারসন আছে তাদের কাশি থেকে ছড়ায় বা হাঁচি-কাশি এগুলো থেকেই ছড়ায় ড্রপলেটস। তারপর হচ্ছে এটার ইনকিউবেশন পিরিয়ড ৭ থেকে ১৮ দিন পর্যন্ত। ইনকিউবেশন পিরিয়ডটাকে আগে বলেছি যে একটা কি বলে ভাইরাস অথবা ব্যাকটেরিয়া শরীরে প্রবেশ করার পরে যে সাইন সিম্পটম প্রকাশ করতে যে সময়টা নেয় সেটা হচ্ছে তার ইনকিউবেশন পিরিয়ড। এখন হচ্ছে প্যাথোজেনেসিস। তো প্যাথোজেনেসিস মানে হচ্ছে সেটার রোগটার ছড়ানোর প্রক্রিয়াটা কিভাবে সে রোগটা স্প্রেড করে বা ছড়ায়। ১ম এ কি করে দেখেন, হোস্টের মধ্যে এটা প্রবেশ করে। প্রবেশ করার পরে হোস্ট বলতে মানুষ। হোস্টের মধ্যে প্রবেশ করে। প্রবেশ করার পরে এটা কি করে? রেপ্লিকেটস ছড়ায় ইন দ্যা আপার রেসপিরেটরি এপিথেলিয়াম। এই যে আপার রেসপিরেটরি ট্র্যাক্ট এর একটা ছবি দেয়া হচ্ছে হ্যাঁ, এখানে দেওয়া হইছে। দেখেন, এটা হচ্ছে আমাদের আপার রেসপিরেটরি ট্র্যাক্ট। তো এখানে অ্যানাটমি নিয়ে কথা বলব না, ডিজিজ এর দিকে যাবো। এজন্য শুধু ছবিটা দিয়ে রাখলাম। এটা হচ্ছে আপার রেসপিরেটরি ট্র্যাক্ট। আচ্ছা, এই আপার রেসপিরেটরি ট্র্যাক্ট এর যে এপিথেলিয়াল আছে, এপিথেলিয়াম মানে হচ্ছে যে টিস্যু আছে, এপিথেলিয়াম টিস্যু আছে সেখানে যায়। তো সেখানে যাওয়ার পরে কি করে? ছড়ায়। কোথায়? যে লোকাল যে লিম্ফ নোড বা লিম্ফয়েড টিস্যু গুলো আছে সেখানে ছড়ায়। ঠিক আছে? তো এই রেসপিরেটরি এপিথেলিয়াম দেন কোথায় ছড়ায়? যে লিম্ফয়েড টিস্যুতে ছড়ায়। তারপরে কি হয়? এখান থেকে শুরু হয় যে রেপ্লিকেশন। এটার স্প্রেডটা শুরু হয়, রেপ্লিকেশনটা শুরু হয়। এই লিম্ফয়েড টিস্যুটা বা লিম্ফয়েড টিস্যুর পরে মিজেলস ভাইরাসটা ডিসিমিনেট থ্রু ব্লাড। এই লিম্ফয়েড টিস্যু থেকে পরবর্তীতে কি হয়? রক্তের মাধ্যমে এটা ছড়ায়া যায়। যেটাকে বলে ভাইরেমিয়া। ভাইরেমিয়া মানে কি? ব্লাডের মধ্যে যদি ভাইরাসটা ছড়ায়া পড়ে সেটা হচ্ছে ভাইরেমিয়া। তো ব্লাডের মধ্যে ছড়ায়া পড়লে পরে কি হয় দেখেন, এটা চোখে যাইতে পারে। চোখে গিয়ে কি করে? কনজাংটিভা। এই কনজাংটিভাতে এটা অ্যাটাক করতে পারে। রেসপিরেটরি ট্র্যাক্টে অ্যাটাক করতে পারে। ইউরিনারি ট্র্যাক্টে, তারপর হচ্ছে স্মল ব্লাড ভেসেলস। তো স্মল ব্লাড ভেসেলস বলা হইছে। ব্লাড ভেসেল সাধারণত ৩ ধরনের। ঠিক আছে? একটা হচ্ছে স্মল ব্লাড ভেসেলস, লার্জ ব্লাড ভেসেলস, মিডল ব্লাড ভেসেলস। তো এটা কি করে? এই মিজেলস ভাইরাসটা স্মল যে ব্লাড ভেসেলস আছে সেটাকে অ্যাটাক করে বা সেটার মাধ্যমে ছড়ায়। আর হচ্ছে লিম্ফয়েড সিস্টেম আর হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। ঠিক আছে? তো এটা কি করে? যেখানেই যায় সেখানে গিয়ে ওইটার মতো ওই জায়গার সিম্পটম প্রকাশ করে। আমরা একটু পরেই দেখব। স্কিনে গেলে স্কিনের সিম্পটম, হ্যাঁ? তারপর হচ্ছে নার্ভাস সিস্টেমে গেলে ওইখানকার যে সিম্পটম আছে সেটাই প্রকাশ করবে সে। এবার হচ্ছে ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন বা ক্লিনিক্যাল ফিচার। যেকোনো ডিজিজের একটা ক্লিনিক্যাল ফিচার থাকে, একটা চেহারা থাকে। কিভাবে চিনা যায়? শুনতে পাচ্ছেন নাকি নোমান ভাই? তো ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন। তো আমাদের প্রত্যেকের একটা আইডেন্টিটি থাকে, ঠিক আছে? যে সবকিছুর একটা আইডেন্টিটি থাকে যে কিভাবে চিনবো। তো এই মিজেলস ভাইরাসটা যদি কোনো পেশেন্টের হয় বা কোনো মানুষের হয় তখন সে কি তার চেহারা নিয়ে আসে। তো দেখেন এখানে দেওয়া হয়েছে একটা হচ্ছে প্রোড্রোমাল ফেজ বা প্রোড্রোমাল স্টেজ। এই স্টেজটা থাকে সাধারণত ৩ থেকে ৪ দিন। প্রোড্রোমাল স্টেজটা। তো প্রোড্রোমাল এটার মানে হচ্ছে যে প্রারম্ভিক, অর্থাৎ শুরুর যে স্টেজটা সেটা হচ্ছে প্রোড্রোমাল। এটা থাকে ৩ থেকে ৪ দিন থাকে এই মিজেলসটা। তো ৩ থেকে ৪ দিন থাকলে কি লক্ষণ দেখা দেয়? তার জ্বর থাকতে পারে, ফিভার, তারপর হচ্ছে কফ, হ্যাঁ? চোখ লাল হয়ে যেতে পারে, রেড আইস, রানি নোজ, অর্থাৎ নাক থেকে পানি পড়তে পারে। আরেকটা হচ্ছে এখানে একটা শিওর সাইন আছে, কপটিক্স স্পট, ঠিক আছে? তো এই স্পটটা যখন থাকবে তখন আমরা শিওর হয়ে যাবো যে তার মিজেলস হয়েছে। এই যে দেখেন এই ছবিটা, হ্যাঁ? এই যে ছবিটা সাদা যে হয়ে গেছে এটা হচ্ছে কপ্লিক স্পট, ঠিক আছে? তো এটা হচ্ছে একটা শিওর সাইন। এই কপ্লিক স্পটটা হচ্ছে মিজেলস ভাইরাস এর একটা শিওর সাইন, ঠিক আছে? এটা কোথায় দেখা যায়? স্মল হোয়াইট পেপিউলস ফাউন্ড, হ্যাঁ? বাক্কাল মিউকোসা এগেইনস্ট আপার মোলার টিথ। যে আপার মোলার টিথ এর যে বিপরীতে
ঠিক আছে? যে বাক্কাল মিউকোসা আছে সেখানে এটা দেখা যায়। আরেকটা হচ্ছে এক্সানথেমেটাস স্টেজ। এক্সানথেমেটাস মানে হচ্ছে যে লাল হয়ে যায়। এই স্টেজটা কখন থেকে হয়? লাল হয়ে যাওয়ার স্টেজটা। এটা হচ্ছে ৬ষ্ঠ থেকে ৭ম দিন 6 to 7 ডেজ। তো এখানে কি থাকে? অ্যাপিয়ারেন্স টা হচ্ছে ম্যাকুলোপ্যাপুলার রেশ থাকে। এটা স্টার্টিং হয় ৪র্থ দিনে। ঠিক আছে? ৪র্থ দিনে এটা স্টার্টিং হয়। তারপরে হচ্ছে রেসটা কই থেকে শুরু হয় দেখেন? কানের পিছন থেকে, বিহাইন্ড দ্য ইয়ার। তারপরে এক্সট্রিমিটিস এটা সেন্ট্রিফিউগালি ছড়ায়া যায়। তো সেন্ট্রিফিউগালি কথাটার মানে কি? সেন্টার থেকে পেরিফেরিতে ছড়ায়া যায়। আরেকটা কথা আছে সেন্ট্রিপেটালি অর্থাৎ পেরিফেরি থেকে সেন্ট্রালি আসে। তো এখানে আমাদের সিম্পটম বা সাইন গুলাই মনে রাখতে হবে যে কতদিন এটা মনে না রাখতে পারলেও আমাদের সিম্পটম গুলো অবশ্যই মনে রাখতে হবে। এটা থাকে পরবর্তীতে ৩ থেকে ৪ দিন পর্যন্ত। ঠিক আছে? তারপর হচ্ছে কনভালেসেন্স ফেজ। কনভালেসেন্স ফেজ মানে হচ্ছে যে আরোগ্যের ফেজ। হ্যাঁ? তো সিম্পটমস কি করে এখানে এই ফেজে সিম্পটম গুলা সাবসাইড করতে থাকে, কমতে থাকে। ঠিক আছে? তারপর হচ্ছে এখানে দেখেন এখানে কি বলছে? "The rash fades in the same progression as it evolved, often leaving a fine discoloration of skin." হ্যাঁ? তো আচ্ছা আমরা পরের পেজে যাবো। তারপর হচ্ছে এখানে কফও থাকতে পারে। কফ মে persist for 2 weeks. এগুলা ভালো হইলেও কফটা ২ সপ্তাহ পর্যন্ত থাকতে পারে। তো মিজেলসের ক্ষেত্রে আমরা ৩ টা কথা মনে রাখবো। কফ, কোল্ড, করাইজা। এই ৩ টা কথা হচ্ছে মিজেলসের একটা জিস্ট বা মেইন যে কথা। কফ, কোল্ড, করাইজা একসাথে যদি থাকে সেটা একটা মিজেলসের পেশেন্ট হিসেবে আমরা হ্যাঁ, কি করতে পারি? সন্দেহ করতে পারি, ধারণা করতে পারি। তো এই দেখেন যে মিজেলসের র‍্যাশ গুলা কিরকম হয়? এই যে রানী নোজ থাকবে বাচ্চার। টিপিক্যাল ম্যাকুলোপ্যাপুলার র‍্যাশ। এগুলো হচ্ছে ম্যাকুলোপ্যাপুলার র‍্যাশ। এই যে ছবিগুলা দেখতেছি। আর হচ্ছে এই যে বললাম একটু আগে যে ডিসকোয়ামেশন অর্থাৎ যে র‍্যাশ হইছে এখান থেকে একদম স্কিনটা মনে হয় যে উঠে যাচ্ছে এরকম একটা অবস্থা হইতে পারে। তো এগুলা আশা করি বুঝতে পারছেন। ম্যাকুলোপ্যাপুলার র‍্যাশটা ভালোভাবে মনে রাখতে হবে। এটা হচ্ছে ম্যাকুলোপ্যাপুলার র‍্যাশ। ৩ টা কথা কফ, কোল্ড, করায় যায়। ঠিক আছে? এখানে আরেকটা ছবি দিছি যে ম্যাকুলোপ্যাপুলার র‍্যাশের ম্যাকিউল প্যাপিউলের একটা র‍্যাশের ছবি। আচ্ছা এবার হচ্ছে কমপ্লিকেশনস। মিজেলস হইলে কি জটিলতা হইতে পারে? কি সমস্যা দেখা দিতে পারে? একটা হচ্ছে তার ইমিউন ডেফিসিয়েন্সি হইতে পারে অর্থাৎ তার ইমিউনিটি যে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যেতে পারে। তারপর হচ্ছে সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশনস। তো সেকেন্ডারি মানে হচ্ছে যে পরবর্তী যে ২য় ধাপে যে সমস্যাগুলো হয়। ইমিউন ডেফিসিয়েন্সি তো রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেলে এমনিই তার শরীরের মধ্যে বিভিন্ন অপরচুনিস্টিক যে ইনফেকশন গুলা হয়, সেগুলো আমরা শুনেছি আগে অপরচুনিস্টিক ইনফেকশন। আ ঠিক আছে? বিভিন্ন ইনফেকশন হইতে পারে। তার মধ্যে হচ্ছে অটাইটিস মিডিয়া কান পাকতে পারে। তারপর হচ্ছে নিউমোনিয়া হইতে পারে। হ্যাঁ? ফ্লারিং অফ ডরমেন্ট টিবি। তো ডরম্যান্ট হচ্ছে যে টিভির যে আগের একটা কথা বলছিলাম যে ক্লোজ ক্লোজড ক্লোজড ফেস আরেকটা হচ্ছে ওপেন ফেস বা ওপেন স্টেজ। তো এটা এখানে ফ্লেরিং বা উন্মুক্ত হয়ে যেতে পারে। হ্যাঁ, এই ইমিউন ডেফিসিয়েন্সি হওয়ার কারণে অথবা মিজেলস হইলে যে ডরমেন্ট টিবিটা এখানে ফ্লারিং হইতে পারে, মুক্ত হইতে পারে। তারপরে ডায়রিয়া হইতে পারে। ঠিক আছে? আচ্ছা এখানে কি হইতে পারে? ভিটামিন এ ডেফিসিয়েন্সির কারণে ডিরোপথ্যালমিয়া নাইট এই যে চোখের যে সমস্যাগুলো এই মিজেলস এর কমপ্লিকেশন এর কারণে হইতে পারে। ঠিক আছে? তার মধ্যে কি আছে? নাইট ব্লাইন্ডনেস, রাতকানা, কর্নিয়াল জেরোসিস, কর্নিয়াল আলসারেশন এগুলো আমরা আগেও শুনছি। ভিটামিন এ ডেফিসিয়েন্সি। তো এখানে সাধারণত যে মিজেলস এর কারণে বা মিজেলস যদি ম্যালট্রিটেড হয় অথবা চিকিৎসা না করা হয় সেটার কমপ্লিকেশন কখন আসে? যখন সেটা ম্যালট্রিটেড বা চিকিৎসা না পাবে তখনই এই কমপ্লিকেশন গুলা হয়। তো এগুলা হতে পারে। নাইট ব্লাইন্ডনেস, কর্নিয়াল জেরোসিস, কর্নিয়াল আলসারেশন অথবা সিভিয়ার ম্যালনিউট্রিশন হতে পারে। ঠিক আছে? আর কিছু নিউরোলজিক্যাল কমপ্লিকেশনস হতে পারে। একটা হচ্ছে এনসেফালাইটিস। এনসেফালাইটিস মানে হচ্ছে যে ব্রেইনের ইনফ্লামেশন। ঠিক আছে? আর মেনিনজাইটিস হচ্ছে কি? মেনিনজাইটিস হচ্ছে যে ব্রেইনের যে কভারিং সেটার ইনফ্লামেশন। আদার্স কিছু আছে স্টোমাটাইটিস। হ্যাঁ? স্টোমাটাইটিস হচ্ছে মুখে ঘা। আর হচ্ছে অ্যাকিউট রেনাল ফেইলিউর আর কিছু নিউরোলজিক্যাল প্রবলেম হতে পারে। তো এখন হচ্ছে ডায়াগনোসিস। এটা খুবই ইম্পোর্টেন্ট কথা যে আমরা কিভাবে চিনব। তো ডায়াগনোসিসটা সব রোগের ক্ষেত্রে ইম্পোর্টেন্ট। তো এটা মূলত ক্লিনিক্যাল। ক্লিনিক্যাল কথার মানে হচ্ছে যে আমি নিজে দেখে চিনতে হবে। তো কি দেখব? যদি তার হিস্ট্রি থাকে
যে একজন মিজেস, হ্যাঁ, কন্টাক্ট উইথ আ মিজেস কেস 7 to 14 days বিফোর দ্য অনসেট অফ ইলনেস। এই তার অসুস্থ হওয়ার আগের 7 থেকে 14 দিন আগে সে মিজেস হয়েছে এরকম কারো কন্টাক্টে গেছে কিনা সেটার হিস্ট্রি নিতে হবে। ঠিক আছে? তারপর হচ্ছে প্রেজেন্স অফ প্রোড্রোমাল ফিচার এন্ড অর্ডারলি ডিস্ট্রিবিউটেড মেকুলোপেপুলার রেশ। এখানে কি থাকে যে এই এই যে প্রেজেন্স অফ ক্যারেক্টারিস্টিক প্রোড্রোমাল ফিচার, ওই যে প্রোড্রোমাল ফিচার গুলো বলছি, কফ থাকে বা ফিভার থাকে, আদার্স যেগুলো বলছি সেগুলা থাকবে, এবং ডিস্ট্রিবিউটেড মেকুলোপেপুলার রেশ। আমার মেকুলোপেপুলার রেশটা দেখে আমি চিনবো। আরেকটা কথা বলছি যে ওই যে কপিক স্পট, ঠিক আছে, এই মেকুলোপেপুলার রেশ, কপিক স্পট, হ্যাঁ, তারপর হচ্ছে হিস্ট্রি, আর হচ্ছে কফ কোল্ড করা যায়, এই তিনটা জিনিস দেখে বা এই কয়েকটা জিনিস দেখে আমরা মিজেস এটা ডায়াগনোসিস করতে পারবো। তো ইনভেস্টিগেশন এখানে তেমন কোনো লিটল ভ্যালু, মানে তেমন কোনো মূল্য নাই। তারপরেও যদি আমরা সিবিসি দেই, এখানে কি হইতে পারে, লিউকোপেনিয়া অর্থাৎ ডব্লিউবিসিটা কমে যেতে পারে, আর হচ্ছে অ্যাবসলিউট লিম্ফোপেনিয়া বা লিম্ফোসাইট কমে যেতে পারে। আগের লেকচারে বলছি যে কোনো ভাইরাস বা ব্যাকটেরিয়া অ্যাটাক হলে কি হয়, লিম্ফোসাইট বেড়ে যায় আর কমেও যেতে পারে। কারণ হচ্ছে যে ভাইরাসের বিরুদ্ধে কাজ করতে করতে সে একদম আস্তে আস্তে কমেও যায়, এই জন্য লিম্ফোপেনিয়া হয়। ঠিক আছে? তো এই যে এটা একটা কর্নিয়াল আলসারের ছবি, যে কমপ্লিকেশন বললাম এটার একটা ছবি। এবার হচ্ছে ট্রিটমেন্ট। তো ট্রিটমেন্টের ক্ষেত্রে অবশ্যই আমার কি করতে হবে, যে কাউন্সিলিং করতে হবে প্যারেন্টস এর সাথে, এবং এটার যে কি কি কমপ্লিকেশন হতে পারে বা এটার প্রগনোসিসটা কি সেই সম্পর্কে আমার একটু কাউন্সিলিং করতে হবে রোগীর সাথে। এখানে হচ্ছে সাপোর্টিভ কিছু ট্রিটমেন্ট আছে, সেগুলো অ্যালোপ্যাথিক ট্রিটমেন্ট, সেগুলো আমার জানা দরকার নাই। তো আমাদের যেটা জানতে হবে, এই যে আমরা কি করব, যে ফ্লুইড ইনটেক, তার কিছু ম্যানেজমেন্ট আছে এখানে সব। দেখেন ম্যানেজমেন্ট কিন্তু অ্যালোপ্যাথি হোমিওপ্যাথি একই, ঠিক আছে, মেডিসিনের ক্ষেত্রে কিন্তু আলাদা হয়ে যায়। তো অ্যাডভাইস দিতে হবে প্যারেন্টসকে যে ফ্লুইড বেশি পরিমাণে খাওয়ানোর জন্য। ঠিক আছে? তারপর হচ্ছে এনশিওর গুড হাইড্রেশন, সে যাতে তার শরীরে হাইড্রেশন মানে হচ্ছে যে তার শরীরে পানির ব্যালেন্সটা ঠিক থাকে। তারপর হচ্ছে তার যে নিউট্রিশিয়াস ফুড আছে সেগুলো দিতে হবে। আর হচ্ছে যে এই যে বললাম যে জেরোপথ্যালমিয়া হয়, কিছু নাইট ব্লাইন্ডনেস হয়, সেগুলোর জন্য হাইপোটেনসি ভিটামিন এ ক্যাপসুল দিব। ঠিক আছে? এগুলা দেওয়া যায় জেরোপথ্যালমিয়ার জন্য। তো যেই ভিটামিন এ এর ক্যাপসুলটা আছে সেটা হচ্ছে যদি 6 মাস থেকে 1 বছরের বাচ্চা হয়, 2টা ডোজ দিতে হবে। 6 থেকে 1 বছর, 2টা ডোজ। এখানে 1 লাখ ইউনিট আছে। যদি 1 লাখ ইউনিট থাকলে 2টা ডোজ দিবা। একটা হচ্ছে হ্যাঁ, ফার্স্ট ডোজ যখন অ্যাডমিশন হবে তখন, আর হচ্ছে সেকেন্ড ডোজ দিব এরপরে। মানে 2টা ডোজ দিব, পরপর 2টা ডোজ দিয়ে দিব। এটা হচ্ছে 1 লাখ ইউনিট। আর যদি 50,000 ইউনিট হয় এখানে 4টা ডোজ দিতে হবে। তারপর হচ্ছে 1 বছরের যদি বেশি হয় বয়স, 2টা ডোজ দিব 2 লাখ ইউনিটের। প্রথমটা ছিল 1 লাখ ইউনিটের, যদি 1 বছরের কম হয়, 6 মাস থেকে 1 বছরের কম। আর এটা যদি 1 বছরের বেশি হয় তাহলে কি দিব, 2টা ডোজ। একটা হচ্ছে হ্যাঁ, ফার্স্ট ডোজটা দিব হচ্ছে 2 লাখ ইউনিট, আর সেকেন্ড ডোজটা এর পরবর্তীতে। তারপর হচ্ছে যে জিরোপথ্যালমিয়া বা ম্যালনিউট্রিশন এগুলা যদি থাকে তাইলে আমার দিতে হবে কি, 2 লাখ ইউনিটের কয়টা ডোজ দিব, 3টা ডোজ। অ্যাডমিশনের সাথে সাথে ফার্স্ট ডোজ, তারপর হচ্ছে এর পরবর্তীতে আরেকটা ডোজ, এর পরবর্তী 2 সপ্তাহ, হ্যাঁ, ফার্স্ট ডোজের 2 সপ্তাহ পরে আরেকটা দিতে হবে। এই হচ্ছে জেরোপথ্যালমিয়ার জন্য যে ভিটামিন এ এর হ্যাঁ, যে গুলা আছে, ক্যাপসুল আছে, সেগুলা দিতে হবে, যে লাল লাল ওষুধটা দেওয়া হয় ওরকম। আরো কিছু ম্যানেজমেন্ট আছে, যে তার ফুডস, অয়েলি ফুড দিতে হবে। আমি আগে বলছি যে বাচ্চাদের প্রচুর অয়েলি ফুড দেওয়া লাগে বা তেল জাতীয় খাবার দেওয়া লাগে, এতে কি প্রচুর এনার্জি পায়, ফ্যাট থেকে আমরা জানি এনার্জি আসে, সেই এনার্জিটা পায় বাচ্চারা, এই জন্য অয়েলি ফুড, ঘি, মাখন এগুলা দেওয়া যায়। আর হচ্ছে মোর প্রোটিন, প্রোটিন জাতীয় খাবার দিতে হবে। আর ভিটামিন এ জাতীয় যে এই আমরা জানি যে রঙিন শাকসবজি আছে, গাজর আছে, পেঁপে আছে, আম আছে, এগুলো আমরা দিব। ঠিক আছে? তো এটাই হয়ে গেল মোটামুটি। আর প্রিভেনশনের ক্ষেত্রে আমরা জানি যে এই এটা কি করতেছি আমরা, মিজেসের যে ভ্যাকসিনেশন আছে সেটা। ঠিক আছে? তো ভ্যাকসিনেশনটা সাধারণত ইপিআই যে ভ্যাকসিনেশন সেটা দিতে হবে। এখন যদি আমি ধারণা করি যে বা বুঝতে পারি, আইসোলেট দ্য কেস 4 days আফটার অ্যাপিয়ারেন্স অফ রেশ, হ্যাঁ, যে
আইসোলেশন করতে হবে রেস্ট অ্যাপিয়ারেন্সের 4 দিন পরে। কারণ কি? তারা অন্য মানুষকেও ছড়াইতে পারে। ঠিক আছে? তো from 4 days before and 4 days after appearance of rash. rash appearance এর 4 দিন আগে থেকে 4 দিন পর পর্যন্ত আমার আইসোলেশনটা করতে হবে। এখন হচ্ছে মাম্পস। তো মাম্পসের অর্গানিজম কি? এটা হচ্ছে মাম্পস ভাইরাস। এটা একটা আরএনএ ভাইরাস। এটাও ছড়ায় হাঁচি-কাশির মাধ্যমে, কাশির মাধ্যমে ড্রপলেটস। আর এটার ইনকিউবেশন পিরিয়ড 2 থেকে 4 সপ্তাহ। ঠিক আছে? 2 থেকে 4 সপ্তাহ। এটা কিভাবে ছড়ায় দেখেন। এই মাম্পস ভাইরাসটা রেপ্লিকেটস করে নেজোফিরিংস, হ্যাঁ? তারপর হচ্ছে লিম্ফ নোডস। ১ম এ নেজোফিরিংস এ যায়। সেখান থেকে কি করে? রিজিওনাল লিম্ফ নোডে যায় এবং ফাইনালি এটা রক্তের মাধ্যমে ছড়ায়। এই আগেরটার মতোই এটা ছড়ায়া থাকে। ঠিক আছে? তো ডিফারেন্ট টার্গেট টিস্যুতে যায়। এই ব্লাডের পরে ব্লাড থেকে সে কি করে টার্গেট টিস্যু, যেমন টার্গেট টিস্যুর মধ্যে আছে স্যালাইভারি গ্ল্যান্ডস, প্যানক্রিয়াস, টেস্টিস, ওভারিস, থাইরয়েড গ্ল্যান্ড, মেনিনজেস, হার্ট, লিভার, কিডনিস অ্যান্ড জয়েন্টস। এই যে দেখেন এটা হচ্ছে আমাদের প্যারোটিড গ্ল্যান্ড। তো এখানে মাম্পস ভাইরাসটা এইখানে সাধারণত অ্যাটাক করে। ঠিক আছে? আপনারা কি শুনতেছেন? জি শুনতেছি। আচ্ছা। এটা হচ্ছে যে এই যে মাম্পস যে প্যারোটিড গ্ল্যান্ড আছে আমাদের। ঠিক আছে? তো আমি এখানে ছবিটা দিয়ে দিয়েছি যাতে বুঝতে আমাদের সুবিধা হয়। যে এই প্যারোটিড গ্ল্যান্ডে পেরোটাইটিস করে ফেলে আরকি। এটার ইনফ্লামেশন করে ফেলে। ঠিক আছে? তো এখানে তো এটা দেখেন এই যে মাম্পস হইলে কি হয়? এই ফিচারটা আমাদের মনে রাখতে হবে। হ্যাঁ? এই যে তার যে গাল ফুলে গেছে এখানে, এখানে প্যারোটিড গ্ল্যান্ডটা দেখেন এই ২ টা ছবি যদি আমি দেখি তাইলে আমার আর পইড়া মনে রাখতে হবে না। ছবি দেখেই মনে রাখতে পারবো। এটা হচ্ছে মাম্পস এর একটা কন্ডিশন। ঠিক আছে? এই যে তার গাল ফুলে গেছে এদিকে একদম যে লিম্ফ টিস্যু বা লিম্ফ নোড গুলা পর্যন্ত যে এক হয়ে গেছে। এখানে কোনো অ্যাঙ্গেল নাই। ঠিক আছে? যে প্যারোটিড গ্ল্যান্ডের সোলেন হয়ে গেছে, ফুলে গেছে। তো এই ছবিটা মনে রাখবো। এটা খুবই ইম্পোর্টেন্ট কথাবার্তা। এটা কিভাবে ছড়ায়? প্রোড্রোমাল স্টেজ। এটা হচ্ছে প্রারম্ভিকে কিভাবে বা প্রাথমিক, হ্যাঁ, শুরুর যে স্টেজটা সেটা কি? এটা হচ্ছে ১ থেকে ২ দিন, হ্যাঁ? প্রোড্রোমাল স্টেজটা থাকে ১ থেকে ২ দিন এবং এটার যে ক্যারেক্টার থাকে বা কি বৈশিষ্ট্য থাকে, ক্ষুধা-মন্দা থাকতে পারে, অ্যানোরেক্সিয়া, তার ফিভার থাকতে পারে, মায়ালজিয়া শরীর ব্যথা করতে পারে, হ্যাঁ? মেলাইস তার শরীরে অবসাদ থাকতে পারে, হেডেক আর হচ্ছে ভমিটিং, তারপর হচ্ছে সোর থ্রোট, গলা ব্যথা থাকতে পারে। এই মাম্পসে কি সিম্পটম আছে, সাইন আছে এগুলা। তারপরে আরেকটা স্পেশাল সাইন দেখেন, ইয়ারএক অন চিউইং অ্যান্ড swallowing, যখন সে ডুব গিলতে যায় এবং হুম, ডুব গিলতে যায় বা গলাধঃকরণ করতে যায়, কোনো কিছু পান করতে চায়, তখন তার ব্যথাটা, হ্যাঁ, কান ব্যথা শুরু হয়ে যায়, ইয়ারএক শুরু হয়ে যায়। তো এই কয়টা কথা মনে রাখবো। তার জ্বর থাকবে যেহেতু এটা বেলাডোনার সুন্দর একটা সিম্পটম, মানে ইনফ্লামেশনের, অ্যাকিউট ইনফ্লামেশনের রেডনেস হবে, ফিভার থাকবে, জায়গাটা গরম হইতে পারে। অন্যান্য মেডিসিনও আসতে পারে। জাস্ট আমি বললাম যে সোর থ্রোট থাকতে পারে, ইয়ারএক থাকতে পারে। হ্যাঁ? তো আমরা জানি যে ফাইটুল্লাহর এরকম একটা সিম্পটম আছে যে সে যখন ডুব গিলে ব্যথাটা কানে চলে যায়। যাক, মেডিসিন নিয়ে আলোচনা করব না এখানে। আচ্ছা, যখন এই প্রোড্রোমাল স্টেজটা শেষ হয়, ঠিক আছে? তখন কি হয়? পেইনফুল সোয়েলিং অফ প্যারোটিড গ্ল্যান্ডস। এই যে প্যারোটিড গ্ল্যান্ডস আছে সেখানে প্রচুর কি হয়? ব্যথা হয়। ঠিক আছে? ব্যথা হয়ে যায় এবং কি হয় দেখেন, সোয়েলিং ইউনিল্যাটারাল ইনিশিয়ালি, লেটার অন বিকাম বাইল্যাটারাল। অর্থাৎ শুরুতে যদিও একদিকে আপনার এই প্যারোটিড গ্ল্যান্ডটা অ্যাটাক করে, পরবর্তীতে কিন্তু ২ টা গালেই তার এইরকম সোলেন হয়ে যায়, ফুলে যায়। ঠিক আছে? তো এই কথাটা আমরা মনে রাখবো। প্যারোটিড গ্ল্যান্ড সোয়েলিং হয়ে যায়। এক পাশে হইতে পারে, ২ পাশে হইতে পারে। এগুলাই ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন। আচ্ছা, এবার হচ্ছে কমপ্লিকেশনস। তো কমপ্লিকেশন হচ্ছে এই যে আগেই বললাম যে কখন কমপ্লিকেশন হয় কোনো কিছুর। কমপ্লিকেশন তখনই হবে যখন সেটা ম্যালট্রিটেড অথবা আ সে ভালো চিকিৎসা পাবে না অথবা চিকিৎসা করবে না। তো কি কমপ্লিকেশন হয়? একটা হচ্ছে অর্কাইটিস। অর্কাইটিস বা ইপিডিডাইমো অর্কাইটিস। তো ছবিটা আগে দেখায় ফেলি। এই যে আমি একটা অর্কাইটিসের ছবি দিয়েছি এখানে। এটা হচ্ছে নরমাল, এটা হচ্ছে ইপিডিডাইমিস। এই যে দেখা যাচ্ছে, হ্যাঁ? এটা হচ্ছে ইপিডিডাইমিস আর এটা হচ্ছে টেস্টিস। দেখেন এটা হচ্ছে নরমাল। ঠিক আছে?
আর যখন সেটা ইনফ্লামড হয়ে যাবে বা অর্কাইটিস হবে, আইটিস থাকলে সেটা ইনফ্লামেশন। দেখেন যে ইপিডিডাইমিস প্লাস হচ্ছে এই যে টেস্টিস, সেটার ইনফ্লামেশন হয়ে গেছে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। তো এখানে আরেকটা আছে মামসের কমপ্লিকেশন ফিমেলদের ক্ষেত্রে, এটা মেলদের ক্ষেত্রে। এটা হচ্ছে তার এই নরমাল কি, এটা হচ্ছে তার এই নরমাল যে ওভারি আছে, ফিলোপিয়ান টিউব, ঠিক আছে, ইউটেরাস। এখন দেখেন এই যে ফিলোপিয়ান টিউবের, এটা আগে বলি, এই যে হ্যাঁ, ওফোরাইটিস মানে কি, ইনফ্লামেশন অফ ওভারি। এই যে দেখেন এটা নরমাল, এটা হচ্ছে ইনফ্লামেশন হচ্ছে, লাল হয়ে গেছে। ঠিক আছে, ইনফ্লামেশন অফ ওভারি। আরেকটা হচ্ছে সালপিনজাইটিস। সালপিনজাইটিস কি, যে এখানে যে আছে ফিলিপিয়ান টিউব আছে, সেটারও ইনফ্লামেশন হয়ে যায়। তো এটার এটা এই দুটো হচ্ছে মোস্ট কমন কমপ্লিকেশন। তো আমাদের কাছে আসতে পারে যে কোনো পেশেন্ট, তার ইনফার্টিলিটির কেস, তার বিয়ে হয়েছে কিন্তু বাচ্চা হচ্ছে না। হ্যাঁ, বাচ্চা হচ্ছে না, কোনো প্যাথোলজি পাইতেছে না। হ্যাঁ, তো আমার হিস্ট্রি নিতে হবে, তার আগে কখনো মামস হয়েছে কিনা। ঠিক আছে, আমার হিস্ট্রি নিয়ে জানতে হবে। তো মামসের যদি হিস্ট্রি থাকে, তো আমাদের হোমিওপ্যাথিতে অনেক নোসোড ইউজ হয়। ঠিক আছে, তো মামসের নোসোড ইচ্ছা করলে ব্যবহার করা যেতে পারে, এটা একটা হিস্ট্রি নিয়ে। এটা বললাম, অনেক মেডিসিন ইউজ করা যেতে পারে, তাও অনেক জনপ্রিয়। ঠিক আছে, এটা মাথায় রাখবো। আচ্ছা, তারপরে কি আছে, সামটাইমস টেস্টিকুলার অ্যাট্রফি, টেস্টিসটা ছোট হয়ে যেতে পারে। ঠিক আছে, অফোরাইটিস তো বলে ফেলছি। তারপর হচ্ছে মেনিনজাইটিস হতে পারে। মেনিনজাইটিস তো বললাম যে ব্রেনের এই কভারিং এর যে ইনফ্লামেশন সেটা। আর মায়োকার্ডাইটিস, হার্টের যে মাসেল আছে সেখানে ইনফ্লামেশন হতে পারে। তারপর হচ্ছে মাইলাইটিস, হ্যাঁ, এটা হচ্ছে মাসেল ব্যথা, এটা ক্ষণিকের জন্য হতে পারে। তারপর হচ্ছে হিয়ারিং লস, সে এটাও একটা হিস্ট্রি নেওয়া যেতে পারে, যে কানে শুনে না, বধির বধির হয়ে যেতে পারে, যে আগে শুনতো, মামস হওয়ার পরে সে শুনে না। তাহলে আমার হিস্ট্রিটা নিতে হবে। ঠিক আছে, আদার্স কিছু কমপ্লিকেশনস আছে। হ্যাঁ, আমি আজকে আস্তে আস্তে করতেছি, আজকে আমাদের টপিক কম সেজন্য। প্যানক্রিয়াটাইটিস, অর্থাৎ তার প্যানক্রিয়াসে ইনফ্লামেশন হতে পারে। আর হচ্ছে থাইরয়েডাইটিস, হ্যাঁ, তারপর হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ডের ইনফ্লামেশন হতে পারে। তারপর হচ্ছে জয়েন্টের ইনফ্লামেশন, আর্থাইটিস। তারপর হচ্ছে নেফ্রনের ইনফ্লামেশন হতে পারে। তারপর হচ্ছে আর্থালজিয়া। ঠিক আছে, এগুলো হতে পারে। ভাই আরেক মিনিট, হ্যাঁ, এগুলো তো হয়ে গেল। নেফ্রাইটিস মানে নেফ্রনের ইনফ্লামেশন হতে পারে। তারপর হচ্ছে ডায়াগনোসিস, এটারও আমরা ক্লিনিক্যাল, যে আমরা চোখে দেখে আমরা ডায়াগনোসিস করব। ঠিক আছে, হিস্ট্রি নিতে হবে। হিস্ট্রি নিব কি, যে কোনো ইনফেক্টেড পারসনের কন্টাক্টে গেছে কিনা সেটা নিতে হবে। তারপরে এই যে কথাগুলা বললাম, যে ক্যারেক্টারিস্টিক ক্লিনিক্যাল ফিচার, যে ক্লিনিক্যাল ফিচার গুলা বলা হইলো, ওই যে ফিভার থাকবে, হ্যাঁ, তারপর হচ্ছে এই তার যে গাল ফুলে যাবে, হ্যাঁ, এই যে ফিচার গুলা, যে ছবি দেখলাম, সেগুলা দেখে আমার কি করতে হবে, যে এটা ডায়াগনোসিস করতে হবে, দিস ইজ দ্য কেস অফ মামস। ঠিক আছে, আচ্ছা, এখানে কিছু ইনভেস্টিগেশন দেওয়া যায়, কিন্তু মেইনলি হচ্ছে ডায়াগনোসিস করবো ক্লিনিক্যালি, চোখে দেখে। তো সিবিসি দিব। সিবিসি সিবিসি দিতে পারি আমরা, কমপ্লিট ব্লাড কাউন্ট দিতে পারি। এটা তেমন কোনো না, গুরুত্বপূর্ণ না। এই দুইটা একটু গুরুত্বপূর্ণ, সেরাম এমআইএসটা। সেরাম এমআইএস আর হচ্ছে সেরাম লাইপেস। সেরাম এমআইএস হচ্ছে কি, যে আমরা জানি যে এটা একটা এনজাইম, এটা কোত্থেকে আসে, ওই যে স্যালাইভারি গ্ল্যান্ডটা দেখাইছি না, হ্যাঁ, প্যারোটিড গ্ল্যান্ড দেখাইছি না, ওইখানের একটা এনজাইম। ঠিক আছে, এই সেরাম এমআইলেস। হ্যালো, দেখেন সেরাম এমাইলেস আর হচ্ছে সেরাম লাইপেস। সেরাম এমাইলেস হচ্ছে ওই যে আমি এই প্যারোটিড গ্ল্যান্ডটা দেখাইলাম, সেখান থেকে একটা এনজাইম সিক্রেশন হয়। তো সেই এনজাইমটা আবার কই থেকে আসে, সেরাম এমাইলেসটা আবার প্যানক্রিয়াস থেকেও কিন্তু সিক্রেশন হয়। তো এজন্য সেরাম এমএলএসটা বেড়ে যেতে পারে। হ্যাঁ, ঠিক আছে, সেরাম এমএলএসটা ব্লাডের মধ্যে সেরাম এমএলএসটা বেড়ে যেতে পারে। আর সেরাম লাইপেসটা শুধুমাত্র প্যানক্রিয়াটাইটিস এর ক্ষেত্রে বাড়তে পারে। তো এটা দেখতে পারি আমরা, সেরাম এমএলএসটা দিতে পারি পরীক্ষার ক্ষেত্রে। তাছাড়া এখানে ডায়াগনোসিস মূলত হচ্ছে ক্লিনিক্যালি। তো এই ছবিটা দেখাইলাম। এখন প্রিভেনশন। প্রিভেনশন হচ্ছে মামসের যে ভ্যাকসিন আছে, ওই ভ্যাকসিনটাই দেওয়া লাগে। আচ্ছা, আইসোলেশন করব যদি সে স্কুলে পড়ে, স্কুল থেকে আমরা কি করব, আইসোলেশন করব। এন্ড চাইল্ড কেয়ার সেন্টার, যে চাইল্ড কেয়ার সেন্টার আছে সেখান থেকে আইসোলেশন করব 9 থেকে 10 দিন, ফ্রম দ্য অনসেট অফ পিরিয়ড সোয়েলিং, যখন থেকে তার প্যারোটিড সোয়েলিংটা হবে। ঠিক আছে, তখন থেকে 9 থেকে 10 দিন পর্যন্ত আমরা কি করব, এটাকে আইসোলেশন করে রাখবো, যাতে অন্য বাচ্চাদের এটা না ছড়ায়। এবার হচ্ছে চিকেন পক্স।
চিকেন পক্স মানে হচ্ছে জল বসন্ত। এটার অর্গানিজমটা কি? ভেরিসেলা জোস্টার ভাইরাস, আপনারা সবাই জানেন। এটা হচ্ছে একটা ডিএনএ ভাইরাস। এটা ট্রান্সমিশন হয় একইভাবে, ঠিক আছে, ইয়ার ড্রপলেট, এয়ারবর্ন ড্রপলেটস এর মাধ্যমে। এটার ইনকিউবেশন পিরিয়ড হচ্ছে 10 থেকে 21 দিন। তো এখানে কিছু ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন আছে। তো এটা আমরা এমনিতে দেখে চিনবো যে মুক্তার দানার মতো, যে সিস্টের মতো আর কি, ছোট ছোট যে গুটি থাকে, গুটির ভিতরে পানি থাকে, ঠিক আছে। এটা আমরা এমনি দেখেই চিনতে পারি কোনটা ক্লিনিকের এই চিকেন পক্স। তো এখানে প্রোড্রোমাল যে ফেজ আছে সেখানে থাকে, তার কি থাকতে পারে, এটার সাথে সাথে জ্বর থাকতে পারে, ফিভার থাকতে পারে, শরীর ব্যথা, তার ক্ষুধা মন্দা থাকতে পারে, হেডেক থাকতে পারে, অ্যাবডোমিনাল পেইন ওকেশনালি থাকতে পারে। এটার আসল কি র্যাশ। এটা র্যাশটা দেখা যায় 24 hours অফ প্রোড্রোমাল সিমটমস, যে এই সিমটম গুলা দেখার 24 ঘন্টার মধ্যে, ঠিক আছে, 24 ঘন্টার মধ্যেই এই এই র্যাশ গুলা দেখা দেয়, ঠিক আছে। তো র্যাশ গুলা দেখতে অনেকটা হচ্ছে আপনার রোজ পেটাল, অর্থাৎ গোলাপের লাল যে পাপড়ির মতো যে লাল লাল আছে ওই রকম। তো এখানে অনেক কথাবার্তা আছে, আমি ওইদিকে যাব না। এটা হচ্ছে কি কি সিস্টেমে ছড়ায় দেখেন। এই চিকেন পক্স এর একটা বৈশিষ্ট্য হলো একই সময়ে তার বিভিন্ন কন্ডিশন থাকে, কোনোটা কাঁচা থাকে, কোনোটা পাকা থাকে, কোনোটা হ্যাঁ খসে পড়ে, হ্যাঁ, তারপর হচ্ছে কোনোটা চুলকায়। এই যে একটা মিক্সড কম্বিনেশন একটা ফিচার থাকবে, এটা হচ্ছে আপনার এই কি বলে চিকেন পক্স এর যে ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশনের মধ্যে। এটার কমপ্লিকেশন কি হতে পারে? এটা ব্রেনের কমপ্লিকেশন হতে পারে, এনকেফালাইটিস, ঠিক আছে। তো স্কিনের মধ্যেও হইতে পারে। আর লাংসে হচ্ছে এটা নিউমোনিয়া হতে পারে। হেপাটোবিলিয়ারি, লিভারের মধ্যে কি করে হেপাটাইটিস, প্যানক্রিয়াটাইটিস। দেখেন এটা এগুলোর কমপ্লিকেশন খুবই মারাত্মক মারাত্মক, ঠিক আছে। তো এগুলা হোমিওপ্যাথিতে আশা করি ভালো চিকিৎসা আছে। আছে হেমাটোলজি। এখানে হচ্ছে থ্রম্বোসাইটোপেনিক পারপিউরা, অর্থাৎ থ্রম্বোসাইটটা কমে যায়, ঠিক আছে, সরি প্লাটিলেট কাউন্টটা কমে যায়। আর হচ্ছে কিডনিতে কি করে নেফ্রাইটিস, নেফ্রোটিক সিন্ড্রোম এগুলা। আর হচ্ছে জয়েন্টসে আর্থ্রাইটিস, জয়েন্ট ব্যথা হতে পারে। হার্টে হচ্ছে মায়োকার্ডাইটিস। তো এটার ডায়াগনোসিসটা ওই যে বললাম যে ক্লিনিক্যাল হিস্ট্রি নিতে হবে, এফেক্টেড পেশেন্টের হিস্ট্রি নিতে হবে, আর হচ্ছে স্কিনের লেশনটা দেখে হ্যাঁ আমরা চিনবো। দেখেন এক একটা লেশন কিন্তু, মিজলস এর যে র্যাশ এটা একরকম, চিকেন পক্স এর র্যাশ এটা আরেক রকম, হ্যাঁ, মামস এর ক্যারেক্টারটা আরেক রকম। তো এগুলো আমরা দেখেই সাধারণত চিনতে পারবো। আচ্ছা, এগুলা সব সিম্পটোমেটিক হোমিওপ্যাথিক চিকিৎসা আপনারা দিবেন আশা করি। এবার হচ্ছে টিটেনাস। টিটেনাসটা হচ্ছে ক্লোস্ট্রিডিয়াম টিটানি। এটা হচ্ছে এটার যে ইয়াটা, হ্যাঁ, এটা কি গ্রাম পজিটিভ স্পোর ফর্মিং অ্যানারোবিক বেসিলাই, ঠিক আছে। ক্লোস্ট্রিডিয়াম টিটানি, ক্লোস্ট্রিডিয়াম টিটানি অর্গানিজমের নাম। এটা কিভাবে ছড়ায়? এটা হচ্ছে কন্টামিনেশন অফ ওন্স বাই বেসিলাই। তো আমরা সাধারণত জানি যে হ্যাঁ ময়লা, কাদা, গোবর, এগুলাতে টিটেনাসের ইয়াটা থাকে, জীবাণুটা থাকে, ঠিক আছে। তো এখানে নিউবর্নের দেখেন, আগে গ্রাম এলাকায় কি করতো, যখন বাচ্চা ডেলিভারি হতো তখন কি করতো, তখন হচ্ছে যে এই হ্যাঁ জং ধরা ব্লেড, তারপর হচ্ছে চাকু, ময়লা চাকু বা ময়লা ব্লেড অথবা বাঁশের কঞ্চি, এগুলা দিয়ে তার এই যে আম্বিলিকাল কর্ডটা কাটা হতো। ওই যে বুতা, হ্যাঁ, জং ধরা জিনিসের মধ্যে আপনার এই এই যে টিটেনাস, যে ক্লোস্ট্রিডিয়াম টিটানিটা লেগে থাকতে পারে, এবং সেখান থেকে বাচ্চার আম্বিলিকাল কর্ড হয়ে এটা স্প্রেড হয়ে যেতে পারে, ঠিক আছে। আর ইনকিউবেশন পিরিয়ড এটা হচ্ছে 4 থেকে 14 দিন। এটার প্যাথোজেনেসিসটা কি, কিভাবে ছড়ায়, এই যে যেভাবে বললাম যে এটার টিটানোস পাসবিন, এটা হ্যাঁ, এটা যে ইয়াটা, এটা একটা বিষাক্ত এন্ডোটক্সিন, টক্সিন, ঠিক আছে। তো এই টক্সিনটা কি করে, এই টক্সিনটা যে নিউরোমাস্কুলার জাংশন আছে, বা নিউরো ট্রান্সমিটার অর্থাৎ যে সিনাপস আছে, সেগুলোর মধ্যে সে গিয়ে অ্যাটাক করে। অ্যাটাক করলে তার যে স্পাইনাল কর্ড ইনজুরি হতে পারে, ঠিক আছে। যে আমাদের যে স্পাইনাল কর্ড ইনজুরি, স্পাইনাল কর্ডে যাইতে পারে, এবং সেটা শক্ত করে ফেলে, একদম টনিসিটি করে ফেলে। আমরা ছবি দেখলেই বুঝতে পারবো। দেখেন এগুলা সব ক্লিনিক্যাল ফিচার দিয়ে আমরা চিনতে পারবো যে এটা টিটেনাস। প্রথমে মাইল্ড পেইন থাকতে পারে ওন সাইড, যেখানে ওনটা হয়, ঠিক আছে। ওন যেখানেই হোক সেখান থেকেই ছড়াইতে পারে। তো ওন্ডের এখানে মাইল্ড পেইন থাকতে পারে।
সাথে কি থাকবে? হাইপারটোনিসিটি, একদম শক্ত হয়ে যাবে। এই যে বাচ্চাটা দেখতেছেন একদম শক্ত হয়ে আছে, হাইপারটোনিসিটি। সাডেন মাসল স্পাজম, এবং মাসল গুলা শক্ত হয়ে যায়। তো এটার একটা বৈশিষ্ট্য কি? এটা থাকে কয়েক সেকেন্ড থেকে কয়েক মিনিট। আবার ভালো হয়, আবার হয়, আবার ভালো হয়, আবার হয়। এটা একটা বৈশিষ্ট্য, ঠিক আছে? তো মাসেল স্পাজম কেমন হইতে পারে? এই যে ওপিস্থোটোনাস। ওপিস্থোটোনাস জিনিসটা কি দেখেন? এটা থাকে হলো ফ্লেকশন অফ আপার লিম্বস। এই যে এটা হচ্ছে ফ্লেকশন করে আছে বাচ্চাটা, দেখছেন? ওপিস্থোটোনাসের ফ্লেকশন অফ আপার লিম্বস এন্ড ক্লেন্সড ফিটস এন্ড এক্সটেনশন অফ লেগস। পাটা ছড়ায় আছে, ঠিক আছে? এবং হাতটা মুভ করে আছে। এটা হচ্ছে ওপিস্থোটোনাসের একটা ছবি। আপনারা নেট থেকেও দেখতে পাবেন ওপিস্থোটোনাস। তো এটা একটা ক্লিনিক্যাল ফিচার, অর্থাৎ দনুকের মতো। আমরা জানি টিটেনাস দনুকের মতো বাঁকায় যায়, এই ছবিটা মনে রাখবো। টিটেনাস দনুকের মতো বাঁকায় যায়, এটা হচ্ছে ট্রিসমাস। ট্রিসমাস মানে কি? ট্রিসমাস মানে হচ্ছে শয়তানের হাসি। শয়তানের হাসি ডিউ টু স্পাজম অফ মাসেস্টার মাসল। মুখে যে মাসেস্টার মাসল থাকে বা লজ্জ থাকে, হ্যাঁ, সেখানে কি হয়, একদম টনিসিটি বা শক্ত হয়ে যায়, সেই জন্য সে যে হাসিটা হাসে সেটা শয়তানের হাসি বলে আর কি, ট্রিসমাস। আচ্ছা, সে রিসাস সার্ডোনিকাস, হ্যাঁ, বা রাইসাস সার্ডোনিকাস বা রিসাস সার্ডোনিকাস যাই বলে, এখানে কি হয় যে লেরেঞ্জিয়াল স্পাজম হয়। এটা খুবই গুরুত্বপূর্ণ কথা। এই রিসাস সার্ডোনিকাস হলে কি হয় যে লেরিংসটা একদম বন্ধ হয়ে যেতে পারে স্পাজম হইলে। তখন কি হয়, তার যে রেসপিরেটরি মাসল গুলা কন্ট্রাক্ট করতে করতে তার যে লেরিংস আছে সেটা একদম আহ, ই করতে দিতে পারে, অফ হয়ে যেতে পারে। তো ইয়ার ওয়েটা বন্ধ হয়ে গেলে কিন্তু পেশেন্ট মারাও যেতে পারে। এই জিনিসটা খেয়াল রাখতে হবে, রিসাস সার্ডোনিকাস। হ্যাঁ, আমরা দেখি অনেক সময় যে এই ইপিলিপসির রোগীরাও এরকম হয়। তখন খেয়াল রাখতে হয় তাদের যাতে লেরেঞ্জিয়াল এফেক্ট না হয়, সেটা খেয়াল রাখতে হয়। হ্যাঁ, নাইলে কিন্তু পেশেন্টকে বাঁচায় রাখা সম্ভব হয় না। আর হচ্ছে বড লাইক রিজিডিটি, অ্যাবডোমিনাল মাসেল। অ্যাবডোমিনাল মাসেল গুলো শক্ত হয়ে যায়। এই দেখেন সে যে তার কি একটা অবস্থা হয়েছে, এই যে সবকিছু একদম, এটা কিন্তু সে হাসতেছে না এখানে। হ্যাঁ, এখানে মাসেল গুলা উপরে উঠে গেছে, শক্ত হয়ে গেছে, ঠিক আছে? এটা কিন্তু হাসতেছে না, মাসেল গুলো উপরে উঠে গেছে, লকটা, এই যে জটা এরকম লক হয়ে গেছে। এখানে এখানে লেরেঞ্জিয়াল এরকম একটা ইয়ে আছে, সবকিছু টান টান হয়ে গেছে, এটার বলে টনিসিটি। সামটাইমস অ্যাপনিয়া থাকতে পারে, কথা বন্ধ হয়ে যেতে পারে বা শ্বাস বন্ধ হয়ে যেতে পারে, যেটা বলছি। নিউবর্নস উইথ টিটেনাস, যদি শিশু বাচ্চাদের টিটেনাস হয় তখন। নিউবর্নস, ঠিক আছে, নবজাতক। এটা প্রেজেন্ট থাকে মূলত 3 থেকে 3 সপ্তাহ, অর্থাৎ তার বয়স যখন 3 দিন থেকে 3 সপ্তাহ হয়। অর্থাৎ ওই যে আমরা বলছি না নিউনেটস কাকে বলে, 28 দিন পর্যন্ত বা 1 মাস, এখানে হচ্ছে 3 সপ্তাহের মধ্যেই তার এটা প্রেজেন্ট হতে পারে। বাচ্চাটা কি থাকবে? ইরিটেবল, এবং কোনো কিছু খাইতে পারবে না, ইনএবিলিটি টু ফিড। তারপরে তার এই যে জ্বরটা আছে এটা লক হয়ে যেতে পারে, তার হচ্ছে গাঢ় শক্ত হয়ে যেতে পারে। আমি আরেকটা কথা বলেছি, মেনিনজাইটিস এর ক্ষেত্রেও গাঢ় শক্ত হয়ে যায়, এটা একটা কমন ফিচার। ঠিক আছে, গাঢ় শক্ত হয়ে যায় মেনিনজাইটিস এর ক্ষেত্রে। তো এখানেও হতে পারে। তারপরে হচ্ছে এই যে রিজিডিটি, এই কথাগুলো আছে, হাইপার রিফ্লেক্সিয়া বা অতিরিক্ত রিফ্লেক্স হতে পারে, মাসেল গুলা স্পাজম শক্ত হয়ে যেতে পারে, এগুলাই অ্যাবডোমিন এন্ড ব্যাক। মোট কথা আমরা ধনুকের মতো বাঁকা হয়ে যায়, এটা দেখবো। এই যে বাচ্চার মুখের মধ্যে একটা কাগজ দিচ্ছে, এটা আটকে গেছে। তো এগুলা দেখে দেখেন, আমরা এই ফিচার গুলা দেখে মূলত আজকে ডিজিজ গুলা চিনতে পারবো। আজকে খুবই সহজ ডিজিজ। তো ডায়াগনোসিস কি করতে হবে? ডায়াগনোসিস মূলত হচ্ছে হিস্ট্রি নিতে হবে, ঠিক আছে? যে ইমিউনাইজেশন এগেনস্ট টিটেনাস, এটার হিস্ট্রি নিতে হবে, যে টিটেনাসের যে আপনার টিকাটা সেটা দিছে কিনা, ঠিক আছে? তারপর হচ্ছে আর কি কি দেখে আমি চিনবো সেটা, কি কি দেখে চিনবো? তার হাইপারটোনিসিটি থাকতে পারে, যে অনেক শক্ত হয়ে যায়। হাইপার রিফ্লেক্সিয়া, তার রিফ্লেক্স দেখে চিনবো। হ্যাঁ, তারপর হচ্ছে দেখেন এগুলাই দেখে মাসেল স্পাজম, মাসেল গুলা শক্ত হয়ে যাবে। এখানে দুইটা কথা আছে, আমরা জানি টনিক আর হচ্ছে ক্লোনিক। এই কথাটা আমাদের মঞ্জুর স্যার পড়াবে, তবু আমি বলে দিচ্ছি। টনিক হচ্ছে মাসেলের খিঁচুনি বা মাসেল শক্ত হয়ে যায়, ক্লোনিক হচ্ছে জয়েন্ট ফিক্সড হয়ে যায়। দুইটা কথা, টনিক কি? মাসেল স্পাজম, আর ক্লোনিক হচ্ছে জয়েন্টের স্পাজম। আচ্ছা, ইনভেস্টিগেশনের মধ্যে লিটল ভ্যালু, এটার তেমন কোনো দরকার হয় না, ঠিক আছে? তো আমরা এটা ক্লিনিক্যাল ফিচার দেখে মূলত চিনতে পারবো। তো এটার সাপোর্টিভ কিছু কথাবার্তা আছে, সাপোর্টিভ ম্যানেজমেন্ট আমরা কিভাবে করব। বাচ্চাটা কি করতে হবে? হ্যাঁ, একটা রুমের ভিতরে রাখতে হবে। তো এই এই যে খিঁচুনিটা, এটা কিন্তু আলোতে বাইরে যায়, ঠিক আছে, শব্দে বেড়ে যায়।
এই যে বাচ্চার যে টিটেনাসের যে ধনুষ্টঙ্কার হয় এটা আলোতে এবং শব্দে বেড়ে যায়। এই জন্য বাচ্চাকে কি করতে হবে, সাপোর্টিভ ট্রিটমেন্ট হিসেবে একটা ঠান্ডা ঠান্ডা ঘরে বা অন্ধকার ঘরে রাখতে হবে, এখানে চুপচাপ থাকবে, শব্দ নাই। তো কি করতে হবে, তার ক্লিন করতে হবে, যে ওন্ড আছে সেখানে ক্ষত থাকলে সেটা ভালোভাবে পরিষ্কার করতে হবে। তারপরে এখানে কিছু কথাবার্তা আছে, আইভি ফ্লুইড দিতে হবে, নিউট্রিশাস ফুড দিতে হবে এগুলা। হ্যাঁ, তারপর হচ্ছে এখানে এলোপ্যাথিক চিকিৎসা দরকার নাই। হিউম্যান টিআইজি একটা ইয়ে আছে, যে স্পেসিফিক একটা ওষুধ আছে এদের এলোপ্যাথিক, এটা আমাদের জানতেও পারি না জানতে পারি টিআইজি নামে। টিআইজির ফুল মিনিংটা এই মুহূর্তে ভুলে গেছি। আচ্ছা, এটা দরকার নাই। তো আমরা আমাদের চিকিৎসা দিব, কিন্তু ম্যানেজমেন্টটা জানতে হবে, এই হলো কথা। তো প্রিভেনশন কি? প্রিভেনশন হচ্ছে যে এটার যে ভ্যাকসিন আছে সেটা। প্রিভেনশনের ক্ষেত্রে পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিন, ডিপথেরিয়া, পার্টুসিস, টাইফয়েড, হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা বি, হচ্ছে হেপাটাইটিস বি ভাইরাস। এই যে ইপিআই শিডিউলটা দিলে সাধারণত আর এটা বাচ্চার হওয়ার সম্ভাবনা থাকে না। ঠিক আছে? তো বাচ্চার ৩ সপ্তাহ এই জিনিসটা খুব ভালো যত্ন নিতে হবে, যাতে কোনো ময়লা, এই ওন্ড এগুলা যাতে ঠিকমতো পরিষ্কার থাকে। আর হচ্ছে টিটেনাস টক্সোইড টু ওমেন ডিউরিং দেয়ার রিপ্রোডাক্টিভ এজ। এই যে এটা যে ভ্যাকসিনেশনের ক্লাসে বলছিলাম, ফিমেলদের যে ৫ টা ভ্যাকসিন দেওয়া হয় টিটেনাসের সেটা। তো এই হচ্ছে আজকে আমাদের পড়াশোনা। আজকের লেকচারটা খুবই ছোট ছিল।